আমরা একটু নির্বাচনের বিষয় নিয়ে আসলে একটু কথা বলতে চাই, কারণ যেহেতু সামনে রাজনৈতিক নানা রকম আলোচনা আসলে হতেই থাকবে, কিন্তু এর মাঝে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের প্রার্থীদের আচরণবিধি নিয়েও এক ধরনের নির্দেশনা এর মধ্যে তারা দিয়ে দিয়েছে। যদি আমরা বলি যে আচরণবিধি ঠিক করে দিয়েছে, সেটার মধ্যে যে পোস্টার এবং ড্রোন ব্যবহার করার ক্ষেত্রে তারা এক ধরনের বিধিনিষেধ দিয়েছে। যদি একটু সংবাদটি পড়ি, সেটি হচ্ছে যে প্রার্থীদের প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না এবং ড্রোন ব্যবহার করা যাবে না, এবং একই সাথে বিদেশে প্রচারণা নিষেধাজ্ঞা থাকা হচ্ছে। এই ধরনের একটি আচরণবিধি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যদি বলি যে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করা হয়েছে। যুক্ত আছেন আমাদের সাথে অ্যাডভোকেট হুমায়রা নূরের পাশাপাশি আরেকজন অতিথি ফজলে হুদা বাবুল, তিনি বিএনপি মনোনীত নওগাঁ প্রার্থী, নওগাঁর 3 আসনের। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে, এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। একটু আপনার কাছেই জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আচরণবিধির ক্ষেত্রে নতুন করে যে নিষেধাজ্ঞা এর মধ্যে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে, যে প্রার্থীদের প্রচারের সেখানে পোস্টার ব্যবহার করা যাবে না যদি প্রার্থীরা প্রচার করতে যান, এইটি কেন করা হচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? যে তারা বলছে যে বিভিন্ন পথসভা, সভা সমাবেশ এবং বিদেশে পর্যন্ত জনসভা যেগুলো, সেখানে কোনো প্রচারণা করা যাবে না নির্বাচনের দিন, এবং প্রচারের সময় কোনো ধরনের ড্রোন বা এ ধরনের কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে যে নির্বাচনের প্রচারণের ক্ষেত্রে প্রার্থীরা তো আসলে ফ্রিডম চান, যে তারা অনেক রকম ভাবে প্রচারণায় অংশ নিয়ে সাধারণ মানুষের কাছে নিজের কথাটি তুলে ধরবেন। এখনকার যে আধুনিক যুগে আমরা বসবাস করছি, সেখানে সকল আধুনিক যেই মাধ্যমগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, যন্ত্রের দিক থেকে, ড্রোনের দিক থেকে আমরা যদি ব্যবহার করতে চাই, সেখানে যে বিধিনির্দেশ দেওয়া হচ্ছে, সেটি আসলে প্রচারণার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে কিনা? আসলে এটা আর কেউ এসেছে, আমার মনে হচ্ছে যে ইসি নির্বাচনের ট্রেনের দিকে যাচ্ছে, এটা খুবই একটা শুভকর বিষয়। আপনি যেটা বলেছেন ড্রোনের বিষয়, আজ থেকে 20 বছর আগে কিন্তু এটা ছিল না। নির্বাচন অনেক আনন্দ মুখর, উৎসব মুখরই হইতো। আপনি যদি যেটা বলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরপিওতে বেশ কিছু সুন্দর জিনিস এসেছে আমি মনে করি। যদিও বাংলাদেশের আইনগুলো এমনভাবে তৈরি হয়, এখানে অ্যাডভোকেট হুমায়রা ম্যাডাম আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে আইনগুলোতে কেন যেন কিছু কিছু শব্দ থাকে যেগুলো আইনগুলোকে অনেকটা জটিল করে তোলে, এবং সেই ফাঁকফোকরগুলো দেখা যায়। যেমন এখানে তারা বলছেন যে রাজনৈতিক দল, প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটারদের বিভ্রান্ত করতে কিংবা নারী পুরুষ নির্বিশেষে কোনো প্রার্থী বা ব্যক্তির চরিত্র হনন কিংবা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে সাধারণভাবে বা সম্পাদন করে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা কোনো মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষমূলক, অশ্লীল ও কুরুচিপূর্ণ এবং মানহানিকর কোনো কন্টেন্ট তৈরি, প্রচার, প্রকাশ, শেয়ার করতে পারবেন না। গুজব ও এআই ব্যবহার বন্ধে নির্বাচনী অপরাধ বিবেচনায় শাস্তি হিসেবে ধরে নেওয়া হবে এই আরপিওতে। তো আমার প্রশ্নটা হচ্ছে, এখানে খুবই স্পেসিফিক করা উচিত ছিল। যেমন এখানে বলেছে রাজনৈতিক দল, প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি। এই অন্য কোনো ব্যক্তিটাকে, আমার একটা সমর্থক যদি আমার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে খারাপ কিছু লেখে, এরও কি সম্পূর্ণ দায়ভার আমার আসবে? এখন ওই সমর্থকটা যে আমার, এটা সোশ্যাল মিডিয়াতে হয়তো তার বিভিন্ন প্রচারণাকে এটা নির্ধারিত হবে। কাজে এই জিনিসগুলো একটু স্পেসিফিক করা উচিত ছিল, বাট দিস ইজ ভেরি গুড, দিস ইজ গুড ফর দ্য ইলেকশন, কারণ এটা উচিত ছিল নিয়ে আসা আরপিওতে। আর যেটি বলেছেন ড্রোন, আমিও নিজেও ড্রোনের পক্ষে না, কারণ আমার কাছে মনে হয়েছে, আমি তৃণমূলের রাজনীতি করা মানুষ, আমার কাছে মনে হয়েছে যে একজন রাজনীতিবিদকে এলাকার মানুষ দীর্ঘদিন থেকে চেনবার কথা এবং তার সম্পর্কে জানবার কথা, এবং অথবা তিনি ন্যাশনালি কোনো মানুষ হবেন। আগে এক সময় খুব বেশি আইনজীবীরা আসতেন রাজনীতিতে, জানি না এখন কেন যেন অনেক কম আসে, যেটা আসা উচিত মনে করি আমি। কিন্তু যেটা আপনাকে
আরপিওতে যেগুলো এসেছে আমার মনে হয় এগুলা যুগের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। আপনি যদি সিঙ্গাপুরে দেখেন বা উন্নত বিশ্বে দেখেন, এত লিফলেট, এত হ্যান্ডবিল, এত পোস্টার, রাস্তাঘাট ছেয়ে যায়। এই যে একটা অস্বস্তিকর পরিবেশ, এটাকে কন্ট্রোল করা আসলে উচিত। কারণ একজন রাজনীতিবিদ যদি রাজনীতি করে, জনগণ তার সম্পর্কে জানবার কথা। এটা একটা তারপর কি আপনি তো পথসভা করতে পারছেন, বাড়ি বাড়ি যেতে পারছেন, আপনার কর্মীরা যেতে পারছে, আপনার মার্কা সবাই জানছে। আমার মনে হয় এটা ভবিষ্যতের জন্য, আমি আমার দলের স্ট্যান্ড জানি না, আমার ব্যক্তিগত অভিমত আমি বলতে পারি যে এটা বেটার হবে নির্বাচনের জন্য। কিন্তু হুমায়ুন নূর, আপনার কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে ভোটার স্লিপে প্রার্থীর নাম, প্রতীক, পদের নাম এগুলো উল্লেখ করা যাবে না। এটি যদি হয় তাহলে কোন মানুষটি কোন দল থেকে নির্বাচন করছে এবং কোন আসন থেকে নির্বাচন করছে এবং তার প্রতীক কি, সেটি যদি একটা মানুষের কাছে, পুরোপুরি সাধারণ ভোটারদের কাছে, কারণ সবাই তো একেবারে আমরা শহরের তো আর ভোটটা হবে না, গ্রামের অনেক কৃষক যারা থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা আসলে সেই ছবিটা দেখে, সেই মার্কাটা দেখে আসলে মানুষটাকে চেনার এক ধরনের আগ্রহের জায়গা থাকে। সেটা যদি না থাকে তখন আপনার কাছে কি মনে হয় যে, কারণ অনেকের নাম আবার কাছাকাছিও থাকে, এই ধরনের কিছু বিভ্রান্তিও ঘটতে পারে কিনা নির্বাচনের ক্ষেত্রে? আপনার কাছে কি মনে হয় যে ভোটাররা সঠিক তাদের সেই পছন্দের মানুষটিকে ভোট দিতে পারলো কিনা, সেখানে তারা এক ধরনের কনফিউশনের মধ্যে চলে যাচ্ছে কিনা? আচ্ছা, এখানে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে মানুষকে অনেকগুলো জিনিসের সাথে অ্যাকাস্টম করার জন্য একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি যে নিয়মগুলোর কথা বলছেন, আমি যদি বিগত কয়েক বছরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের দিকে তাকাই, আমি কিন্তু এই নিয়মগুলো আমাদের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আমি দেখতে পাই। যে এই যে ছবি না দেয়া, কোনো স্পেসিফিক দলের রং ব্যবহার না করা, সবাই একই রঙের হওয়া, এবং দলের নাম না হওয়া, শুধু ব্যালট নাম্বারটা লেখা থাকা নির্বাচনী প্রচারণার যেই প্রার্থীর যে কাগজপত্রগুলো, সেগুলো, এই জিনিসগুলো আমরাও কিন্তু যখন আইনজীবী হলেও, ধরেন আইনজীবীদেরকে তো বলা হয় যে তারা সমাজের বিজ্ঞজন, তাদেরও কিন্তু সময় লেগেছে অ্যাডাপ্ট করতে। তো এইটা আসলে যদি 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতায় যারা ধরেন এই কিছুদিন আগে 3টা রাজনৈতিক দল, এনসিপি সহ অনেকে, আরো 2টা রাজনৈতিক দল নিবন্ধনের কাছাকাছি একটা পর্যায়ে গিয়েছে, বা আরো বড় বড় 2টা রাজনৈতিক দল এখন যারা আছে ভোটের মাঠে, তারা ছাড়াও তো আরো অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে। এখন প্রার্থীকে, এইটাও কিন্তু আবার ধরেন আমি যদি পজিটিভলি চিন্তা করি, যদি সেটা হচ্ছে আমি আমার এলাকার মানুষজনকে আমার নিজের ব্যাপারে সমর্থন আনার জন্য আমাকে মানুষের দৌড়গোড়ায় পৌঁছাতে হবে, যাতে মানুষ আমাকে চেনে এবং ভোটটা আমাকে দেয়, আমার দলকে ভোটটা দেয়। সেই ক্ষেত্রে কাজটা যতটুকু করা প্রয়োজন সেই অনুযায়ী সময়টা খুব কম, এটাই হচ্ছে প্রতিবন্ধকতা। আদারওয়াইজ নিয়মটা ভালো, নিরপেক্ষতা বা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নিয়মটা ভালো। যেমন বাবুল ভাই বলছিলেন যে এআই ব্যবহার করে প্রার্থীর ওপর, কোনো প্রার্থীর ব্যাপারে কোনো অপপ্রচার, কুৎসা করা যাবে না। এইটা এই যুগে, এই পরিস্থিতিতে, এই সোশ্যাল মিডিয়ার যুগে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে এটাও স্পষ্ট করা উচিত ছিল যে ওই যে যেই জায়গাটা ভাইও প্রশ্ন করলেন যে প্রার্থীর পক্ষে, কোনো স্পেসিফিক প্রার্থীর পক্ষে যদি অন্য কেউ করে থাকে, তারকে কিভাবে ডিফাইন করবে। ধরেন আমার সপক্ষে, ধরেন আমার নাম করে যদি কেউ একটা অপকর্ম করে, সেটার দায় আমি কি করে নিব? এইটা তো স্পষ্ট না করলে তো আমি আরেকজনের দায়িত্ব আমি নিতে পারবো না। ধরেন কেউ আমাকে, আমার ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য আমার নামে সে একটা অপপ্রচার করলো। এই যে আরপিও যে নতুন এই ধারাগুলো যুক্ত হচ্ছে বা এই যে সংশোধনীগুলো আসছে, যেহেতু আমরা জানি যে 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনী সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন, আপনারাও নিশ্চয়ই সেখানে অংশগ্রহণ করবেন, কারণ যেহেতু আপনারা নিবন্ধিত এখন রাজনৈতিক দল, সেখানে নিশ্চয়ই আলোচনা হবে আশা করি। একই সাথে যেহেতু স্পষ্টতা প্রয়োজন ছিল এবং এগুলো সময় উপযোগী এবং ভীষণ প্রয়োজনীয় পরিবর্তন, কিন্তু সেইটা আগামী নির্বাচনের জন্য সময়টা খুব কম। ওনাদের এই চেঞ্জ গুলো আসলে আরো 6 মাস আগেই আনা উচিত ছিল। এটা ইটস টু লেট ফর ব্রিংিং অল দিস চেঞ্জেস। আমাদের সাথে যেহেতু আছেন ফজলে বাবুল, আপনার কাছে আসলে শেষ প্রশ্নটি করতে চাই, যেহেতু 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু হতে যাচ্ছে,
এখন নানা ধরনের যেই সংকটগুলো সামনের দিনগুলোতে তৈরি হচ্ছে বা এখন যে সংকটের মধ্য দিয়ে আসলে রাজনৈতিক দলগুলো যাচ্ছে, এই আলোচনার মাধ্যমে কি সেগুলো সমাধান হবে বলে কি আপনার কাছে মনে হয়, বা নতুন কোনো সিদ্ধান্তের দিকে আসলে যাওয়া যেতে পারে? ধন্যবাদ। আমার মনে হয় হ্যাঁ, সম্ভব হবে। এক কথায় যদি বলি কেন হবে, সেটার ব্যাখ্যাটা এরকম। বাংলাদেশে আসলে সবাই নির্বাচন চায়, কারণ নির্বাচন বাংলাদেশে একটা উৎসব গত 17 বছর, যেটা সাধারণ লোকজন দেখেনি। তো এই কারণে আর রাজনৈতিক দলগুলো মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতামূলক কথা বলুক, রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা ভাষা আছে। সেই ভাষাগুলো যখন তারা সামনাসামনি বসেন, এক টেবিলে বসেন, তখন কিন্তু তাদের হৃদ্যতাটা এবং একজন আরেকজনের সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং তাদের মত বিনিময় হওয়া জিনিসগুলো অনেক নর্মালাইজ হয়। আমরা কিন্তু দেখেছি এক সময় একদম চিরদুই প্রতিদ্বন্দ্বীও একসাথে বসে হেসেছেন 90-এর দশকে। কাজেই আমরা এখন যারা আছি, আমরা কিন্তু সবাই ফ্যাসিস্ট বিরোধী মানুষ। কাজেই সকল দলগুলোর মধ্যে কোনো বেসিক ডিফারেন্স যদি আমি বলি যে আমরা সবাই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী, কাজে আমাদের একটা জায়গা তো আছে একসাথে হওয়ার। আমার মনে হয় ইট ইজ পসিবল, ভেরি মাচ পসিবল। আমি হুমায়রা নূর আপার কথায় একটা কথা আমি বলতে চাই, যে সময়টা অনেক কম। সেটা হচ্ছে কি যে দেখেন, বাংলাদেশে পার্লামেন্টে যে প্রতিনিধিটা যায় এলাকা থেকে, এই প্রতিনিধিটার একটা সম্যক ধারণা থাকা উচিত বলে আমি মনে করি, তার এলাকা সম্পর্কে, মানুষ সম্পর্কে, কি আছে এলাকায়, কি প্রয়োজন এলাকায়, কি থাকা দরকার ছিল, তরুণ প্রজন্ম কি চায়। কাজে আমার মনে হয় না যে ওই শুধু 2 মাস পরীক্ষাকালীন টাইমই না, একটা ছাত্র পুরা বছর পড়ালেখা করে, তারপর তার এলাকাটা নিয়ে সে স্বপ্ন দেখে। তো আমার মনে হয় যে সেইটা থাকাটা একজন পার্লামেন্ট মেম্বারের পক্ষে খুবই স্বাভাবিক। না হলে যখন একজন পার্লামেন্ট মেম্বার যদি উনি বিজয়ী হন, ওনার কিন্তু ম্যাক্সিমাম সময় ঢাকা থাকতে হয়, তখন কিন্তু আর এলাকায় অতটা উনি আসতে পারবেন না। কাজেই আমার মনে হয় তার এই ধারণাগুলো যদি না থাকে, তাকে জনগণ কতটা পার্লামেন্ট মেম্বার হিসেবে নিযুক্ত করবেন, এটা আমার সন্দেহ আছে। আর জি, 3 মাস সময় 90 দিন, সাধারণত আমি যদি ধরে নিই 2.5 লক্ষ থেকে 4 লক্ষ ভোটার থাকে প্রত্যেকটা জায়গায়, সেখানে যদি 10টা থেকে 12টা বা 15টা বা 20টা ইউনিয়ন থাকে, আমার মনে হয় যে একটা মানুষকে যদি এলাকার মানুষরা দেখে, 20টা ইউনিয়নে সে যদি আমার 9টা করে ওয়ার্ড থাকে এক একটা ইউনিয়নে, তাহলে আমার 180টা ওয়ার্ড, 180টা ওয়ার্ডে 180 দিন মিটিং করতে হয় না। একটা ইউনিয়নে মিটিং করলে কিন্তু সবাই আসে, প্রার্থীকে তখন তারা দেখতে পারে, তারা চয়েস করতে পারে। আমার মনে হয় যে আমাদের আইনটা পজিটিভই, কারণ এটাকে শর্ট টাইমই দেওয়া উচিত, এবং এভাবেই করলেই আমার মনে হয়, যেটা বললেন যে তারা শিক্ষিত না, এখন কিন্তু অনেকে দাবি তুলছেন যে তারা, আমি নিজেও বুঝি না, আমি খুবই কম বুঝি যে এই ঐকমত্য কমিশন আমাদেরকে নিয়ে যে এরকম একটা সংস্কারের জন্য 84টা ধারা দিয়ে যে করলো, এটার উপর হা না হবে না, এটার উপর কি ভোট হবে, তাহলে এটা সাধারণ জনগণ কিভাবে মেনে নিবে? নিশ্চয়ই এই বড় একটা বিষয় সংস্কার, এই জায়গাটায় আমি একটু অ্যাড করতে চাই। তো সেখানে এই ভোটটুকু বুঝবে না, এটা আমার মনে হয় না। জি, ছোট করে আমি অ্যাড করতে পারি, যেটা এই এখন বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তীতে যেই সুবর্ণ সুযোগ এসেছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো থেকে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা সেটাকে বিতাড়িত করার, সেই সুবর্ণ সুযোগটা আসলে মিস করাটা মানে বাংলাদেশ আরো 50 বছর পিছিয়ে যাওয়া। সুতরাং এই যে সংস্কারের যে প্রয়োজনীয়তা, সেইটা অনুধাবন যেহেতু মানুষ অলরেডি করতে পেরেছে, সংস্কারের যে প্রস্তাবগুলো, সেই প্রস্তাবনাগুলোকে আমি বারবার করে বলছি এবং অনুরোধ করছি, দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারের, পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আমাদেরও, যেমন আমরা একটা নির্বাচনের সেই দায়িত্ব আপনাদেরও। আমাদের আসলে হাতে একেবারেই সময় শেষ। সিরাজুল ইসলাম, আপনার কাছ থেকে শেষ মন্তব্য শুনে আমরা শেষ করতে চাই। আমার পক্ষ থেকে যে শেষ মন্তব্য এই আলোচনার প্রেক্ষাপটে, সেটা হচ্ছে এই যে অ্যাডভোকেট হুমায়রা আপা খুব বেশি বলছেন যেটা, যে যাতে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যাতে আর না থাকতে পারে, না আসতে পারে,
সেইটা নিশ্চিত করতে হবে। আসলে সেইটা কোনো আইন করে এই ব্যবস্থা করা যায় না, এটা অসম্ভব ব্যাপার। কারণ স্বৈরতান্ত্রিকতা যখন ফিরে আসে সেটা কোনো আইন মেনে আসে না, সেটা বেআইনি ভাবেই আসে। ফলে আমাদের মনোজগতে আমাদের দেশের মানুষের রাজনৈতিক সচেতনতায়, বিশেষ করে রাজনৈতিক দলগুলো কিরকম ভাবে আচরণ করছে, রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কৃতি পাল্টাচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট। নিশ্চয়ই আলোচনা চলতেই থাকবে। ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হয়েছেন, কারণ সামনে নির্বাচন আছে, এই রাজনৈতিক আলাপ আসলে আরো দীর্ঘায়িত হবে। ধন্যবাদ আপনাকে একই সাথে সিরাজুল ইসলাম।